জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল, বললেন মির্জা ফখরুল। বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী ভাষায় কথা বলার অভিযোগ। ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত বিরোধী দলের নেতার কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাই কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। 5 আগস্ট ঘিরে কিছু করার সক্ষমতা নেই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 24-এর এই দিনে ঘোষণা হয় স্বৈরাচারী সরকার পতনের এক দফার। আসে অসহযোগ আন্দোলনের ডাক। গুলির পরোয়া না করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ছাত্র জনতা। সবার ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য বড় কিছু করা সম্ভব। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ, চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পেলেন জেলা প্রশাসক। নেওয়া হবে আইনি ব্যবস্থাও। এবং কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট। পাম্পে গাড়ির দীর্ঘ সারি, বেকায়দায় কলকারখানা। ট্যানারি টেস্টে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ। প্রয়াদেশ হারানোর দাবি বিটিএর। কথিত আওয়ামী লীগের ভাষায় বিরোধী দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেছেন শেখ হাসিনা। অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনৈতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষে কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল জানেন না, গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতে মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 5 অগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির নেতারা মাঝে মধ্যে বিদেশ থেকে উঁকি ঝুঁকি দেয়। সম্প্রতি একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদ মোকাবেলায় সতর্ক সরকার। দুবাইয়ে গ্রেফতারের পর জামিন পাওয়া বেনজিরের একাধিক পাসপোর্ট রয়েছে বলেও ধারণা তার। সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দেয় আতঙ্ক। এর মাঝেই পুলিশের যানবাহন লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এ অবস্থায় সোমবার সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী মোকাবিলায় সরকার সতর্ক বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। এদিকে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রম চালানোর সক্ষমতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আরব আমিরাতে গ্রেপ্তারের পর জামিন পাওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার একাধিক পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি সার্জিও গোর নিজেই জানিয়েছেন। সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কলমের পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। ইতিহাসে বারবার ফিরে আসে এক দফা। 2434 জুলাই অর্থাৎ 3 অগস্টও উচ্চারিত হয়েছিল স্বৈরাচার পতনের এক দফা। সেদিন মানুষ জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফার ঘোষণা দেন তৎকালীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ওই দিনে আসে অসহযোগ আন্দোলনের ডাকও। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি ছাত্র জনতা। জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ওই দিনের ঘটনার প্রবাহ জানব হাসান ওয়ালির প্রতিবেদনে। 24-এর ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। 34 জুলাই কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুই পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। রক্তাক্ত শহরে সেদিন মৃত্যু ভয় উপেক্ষা করে লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মিশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জনসমুদ্র থেকে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না।
জনতার মঞ্চে সমন্বয়কদের দেখে উজ্জীবিত হয় ছাত্র জনতা। একই সঙ্গে এদিন অসহযোগ আন্দোলনের ঘোষণাও আসে। আমরা যদি 16 তারিখ দাঁড়িয়ে এক দফা ঘোষণা করতাম তাহলে কিন্তু এটা সফল করতে পারতাম। অনেকের মতামত আসে যে 2 তারিখ রাতেই আমরা একটা ভিডিও বার্তা দিয়ে এক দফা ঘোষণা করি, কিন্তু আমাদের একটা ছিল যে কারণ আমরা দীর্ঘদিন লিডারশিপকে মানুষ দেখে নেই মাঠে, আমরা বন্দি অবস্থায় ছিলাম। আমরা যে মানুষকে এক দফা ঘোষণা করে মাঠে আসতে বলবো, তাকে জীবন দিতে আহ্বান জানাবো, এটা যদি আমরা নিজেরা সাহস করে পাবলিকলি গিয়ে না করি তাহলে এটা মনে হবে যে আমরা ভিডিও বার্তা দিচ্ছি লুকিয়ে লুকিয়ে। জনতার মধ্য থেকে ঘোষণাটা দেওয়া হয়, যেটা একটা ঐতিহাসিক ঘোষণা হয়ে থাকে। এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম এবং আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই আমি। এতক্ষণের পরও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে। তবে রাজপথ ছাড়েনি ছাত্র জনতা, বরং সংগঠিত হতে থাকে সরকার পতনের লক্ষ্য নিয়ে। আগস্টের প্রথম দিকে তো এক দফা নিয়ে আলাপ আলোচনা চলমান ছিল। এর মধ্যে আপনি জানেন 3 তারিখে শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছিল, আমাদের সংগঠন থেকে আমরা একজন সেখানে প্রতিনিধিত্ব করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের সবথেকে বড় সফলতা হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা পেরেছি। আমি মনে করি বাংলাদেশ এখন একটি জনগণের সরকারে চলছে এবং ইতিমধ্যে এখনকার বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে গুম খুনের কোনো সংস্কৃতি বাংলাদেশে ফিরবে না। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। একদিকে আলোচনার জন্য আহ্বান, অন্যদিকে বন্দুকের তেজ। এদিনও শহীদ হন অনেক মানুষ। যে শহীদ মিনার শেখায় মাথা নোয়াবার নয়, ঠিক সেখানে দাঁড়িয়েই ঘোষিত হয় স্বৈরাচার পতনের এক দফা। 24-এর দীর্ঘতম জুলাইয়ের এই দিনে গোটা বাংলাদেশ একসঙ্গে স্পষ্ট জানিয়ে দেয় স্বৈরশাসকের পতন ছাড়া আর কোনো পথ খোলা নেই। সেই সঙ্গে শুরু হয় রক্তিম জুলাই শেষ হওয়ার চূড়ান্ত কাউন্টডাউন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে দেশের জন্য বড় কিছু করা সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ চীনের সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চমাত্রা নিতে নিবিড়ভাবে কাজ করছে দুই পক্ষই। রাজধানীর স্কাটনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে আশাবাদ জানান তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা মূলত চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি উদ্যোগ। 4 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেন চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। পদ্মা সেতু সহ অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে একমত দুই দেশ। আগামী দিনেও সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। of China-Bangladesh friendly relations, and will always be a trustworthy, good friend, good neighbor, and good partner of Bangladesh. Prime Minister Tareq Rahman paid a historical visit to China. The leaders of both countries agreed to elevate the bilateral comprehensive strategic cooperative partnership, jointly building a China-Bangladesh community with a shared future
in the new year. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফরে আরও শক্তিশালী হয়েছে দুই দেশের সম্পর্ক। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই পক্ষই। Public policy sphere of both our respective countries, are distinct. So there is ways that we could learn from China what's worked well and put in sort of implementation on form, replicate in a bespoke way that suits our needs. We can sort of reap the value of those advancements by having more collaborative exercises like this, the one we're having today. অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের কাছ থেকে এখনও সুস্পষ্ট সিদ্ধান্ত পায়নি নির্বাচন কমিশন। ফলে এখনই ভোটার তালিকা চূড়ান্ত করছে না ইসি। আর দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বিএনপি, জামাত সহ 38টি দল তাদের হিসেব জমা দিয়েছে। তবে এনসিপি সহ 8টি দল তাদের হিসেব জমা দেয়নি। 31শে জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার কথা থাকলেও ছুটির দিন হওয়ায় রোববার পর্যন্ত সময় বাড়ায় ইসি। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি, জামাত সহ নিবন্ধিত 59 দলের মধ্যে 38টি দলই তাদের আয় ব্যয়ের হিসেব ইসিকে দিয়েছে। আর বেঁধে দেওয়া সময়ের মধ্যে হিসেব মেলাতে না পারায় গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সহ 13টি দল সময় চেয়ে চিঠি দিয়েছে কমিশনকে। তবে এনসিপি, আমজনতার দল সহ 8টি দল আয় ব্যয়ের হিসেব দেওয়ার কোনো প্রক্রিয়ায় অনুসরণ করেনি। 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। আর যারা দাখিল করেননি তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে প্রস্তাবনাটা আছে সেটাই করব, যে তাদেরকে জানানো হবে যে আপনারা দাখিল করেননি এবং আইনের উদ্ধৃতি দিয়ে বরখালাপ যেটা হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দেব। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনো সুস্পষ্ট সময়সীমা পায়নি ইসি, যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। যে তারিখে শিডিউল হবে সেই তারিখে আমার ভোটার তালিকা ফাইনাল থাকতে হবে। তো সেই জন্য আমরা চিন্তা করেছিলাম এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই, তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট এটা পরিবর্তন হতে পারে। ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে কমিশন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। চিপসের প্যাকেটের ভেতর ছিল বোমা সদৃশ বস্তু। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দুই সপ্তাহ পার হতে চললেও গ্যাস সংকট কাটার কোনো লক্ষণই দেখা দিচ্ছে না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও যানবাহনের চালকদের দীর্ঘ সারি, ভোগান্তি সীমাহীন। অনেকের দিনের বড় অংশই কাটছে গ্যাস সংগ্রহ করতে গিয়ে। এতে টান পড়ছে আয় রোজগারে, স্বস্তি নেই বাসা বাড়িতেও। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। লাইনে গ্যাসের চাপ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দিনের একটা বড় অংশ সিএনজি ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে যানবাহন চালকদের। এতে টান পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের আসলে অনেক সমস্যা, আসলে এভাবে চললে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। সিএনজি যাচ্ছে 100, 150, 200, প্রাইভেট যায় 450, 500। 7:30 গ্যাসের লাইন ধরছি, এই পর্যন্ত এখানে আসছি। এখন পর্যাপ্ত মান পেশা যদি না পাই তাহলে যে আমি 2 ঘন্টা সিরিয়ালে বসে আছি, আমার যে গ্যাসগুলি খরচ হয়েছে এই গ্যাসগুলি এখন ঢুকবে এখানে। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা, তাই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া হচ্ছে 150 টাকা, ও আমার কাছে 450 টাকা যাচ্ছে এবং সে এক্সকিউজ দেখাচ্ছে ভাই যে আমরা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা স্টেশনে বসে থাকতে হচ্ছে। গ্যাসের প্রেশার তো আর বাড়ে নাই,
কিন্তু গাড়ির যে একটু চাপ এটা মনে হয় একটু কম কম লাগে। সিএনজি স্টেশনের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় জ্বলছে না চুলা, কঠিন হয়ে যাচ্ছে রান্নাবান্নাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এখনও কাটেনি গ্যাসের সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর, আর চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস। আমরা শুরুতেই যাচ্ছি ওমরের কাছে। ওমর, আমি আছি মহাখালীর একটি গ্যাস পাম্পে। সকাল থেকে আমরা বিভিন্ন গ্যাস পাম্পে দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছিলাম, এখানেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাইনি। এখানে সিএনজি এবং যে ব্যক্তিগত গাড়ি আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তারা গ্যাস সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, চালকরা যারা আছেন তারা বলছেন যে পর্যাপ্ত চাপ না থাকায় তারা যতটুকু গ্যাস দরকার তারা সেটা নিতে পারছেন না, যার ফলে বারবার একই দিন একাধিকবার তাদেরকে সেই লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ফলে তাদের একটা দীর্ঘ একটা সময় চলে যাচ্ছে কর্মঘণ্টা থেকে, যার কারণে তারা যেটুকু আয় করছেন তা দিয়ে আসলে তারা ঠিকমতো চলতে পারছে না। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যারা চালিয়ে থাকেন তারা বলছেন যে মালিকদের ভাড়া পরিশোধ করার পরে তাদের হাতে আসলে তেমন একটা টাকা থাকে না যা দিয়ে তারা আসলে পরিবার চালাতে পারেন। পাশাপাশি ওবার যারা চালান, রাইড শেয়ারিং অ্যাপের সেবা যারা দিয়ে থাকেন, তারা বলছেন যে আসলে এই গ্যাস দিয়ে তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না, যার ফলে তাদের আয় রোজগার কমে গিয়েছে। আমরা দু একজনের সঙ্গে আজকে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা বিকল্প ব্যবস্থা করার কথা চিন্তা করেছেন, কেউ কেউ অন্য চাকরিতেও যোগ দিয়েছেন। যার ফলে যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের সমাধান কোথায় তার উত্তর যেমন তাদের কাছে নেই, একই কথা খাটে হচ্ছে যারা পাম্প মালিক এবং পাম্প কর্তৃপক্ষ আছে, তারাও আসলে কোনো সদুত্তর দিতে পারছেন না। তারা শুধু একটা কথাই বলছেন যে চলমান সংকট তৈরি হয়েছে তার থেকে খুব শীঘ্রই যেন তাদের এই পরিত্রাণ যেন পান, এবং পাশাপাশি বাসা বাড়িতেও যে সংকটটা চলছে তার ফলে আসলে মানুষের জীবনযাত্রায় বড় রকমের একটা চাপ পড়েছে এবং সেটা অর্থনৈতিকভাবেও মানুষকে ভুগতে হচ্ছে। এবং যাত্রীদের কাছেও আমরা কথা শুনেছি, যাত্রীরাও বলছেন যে তাদেরকে আসলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এই কারণে। এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষজন, বিশেষ করে যারা গ্যাস চালিত গাড়ি চালান তারা দেখছি চরম দুর্ভোগে পড়েছে। এবং আমরা আছি নগরীর সিআরবি, কদমতলী এলাকা, এইসব জায়গায় আমরা আজকে সকাল থেকেই কিন্তু ঘুরছি এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো, সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়ে আছে কিংবা বিভিন্ন গাড়ি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেগুলো ভোর থেকেই কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে সকাল 8টার পর থেকে আর কোনো ধরনের গ্যাস সরবরাহ করা হয়নি। তার কারণ হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন তাদের যে লাইন সেখানে লাইনে গ্যাস না থাকার কারণে তারা কিন্তু গ্যাস দিতে পারছেন না। তবে কখন গ্যাস আসবে কিংবা এখানে সিএনজি চালক যারা রয়েছেন, যারা গাড়ির ড্রাইভার রয়েছেন, যারা দীর্ঘক্ষণ প্রায় 8-9 ঘন্টা ধরে না খেয়ে অপেক্ষা করছেন, তারা কখন গ্যাস পাবে আসলে এর সদুত্তর কিন্তু তাদের কাছেও নেই। অন্যদিকে যদি একটু বাসাবাড়ির কথা বলি, আজকেও কিন্তু গতকালের মতো নগরীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে জামাল খান, আশকারডিগির পাড় থেকে শুরু করে পাতলাইশ এলাকা, এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকেই কিন্তু গ্যাস সংকট ছিল। কোথাও হালকা গ্যাস ছিল, আবার কোথাও একেবারে গ্যাস ছিল না। অনেকেই মধ্যরাতে ঘুম থেকে উঠে পরিবারের জন্য হালকা যা কিছু রান্না করার তাই কিন্তু রান্না করেছে। আবার অনেকে কিন্তু আমরা দেখেছি বাইরে থেকে এনে, হোটেল থেকে কিনেও কিন্তু অনেককে খেতে হচ্ছে। বলা যাচ্ছে চট্টগ্রামবাসী কিন্তু অনেকটাই কিন্তু আসলে কষ্টে দিন যাপন করছে। সবার একটি দাবি, দ্রুত যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের সমাধান হোক। আমরা কেজিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন 5 তারিখের মধ্যে গ্যাস সংকটের কিছুটা সমাধান হতে পারে, এমন কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস আর রাজধানী থেকে ওমর জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবরাখবর। এদিকে গ্যাস সংকটে প্রায় বন্ধ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। মিলছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সময় মতো কাজ শেষ করতে না পারায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত, পাকিস্তানে, এমন দাবি করে রফতানি বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ চায় ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ। সহকর্মী MS আরিফিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিভু নিভু করে চলছে চামড়া প্রক্রিয়াজাত করতে দরকারি ব্রয়লারের আগুন। একই দশায় পড়েছে ভ্যাকুয়াম মেশিনও। গ্যাসের এমন তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে 75% কাজ, বাকিটা চলছে সনাতন পদ্ধতিতে। সেখানেও ভোগাচ্ছে ডাইংয়ে গ্যাসের প্রায় নেই পরিমাপের সরবরাহ।
কোরবানির ঈদ পরবর্তী 3 মাস পিক সিজন বলা হলেও এভাবেই কর্মযোগ্য চলছে সাভারের ট্যানারি শিল্পনগরীতে। দিনের বেশিরভাগ সময়ে শুয়ে বসে কাটছে শ্রমিকদের। 1520 কাজ করতে পারি আমরা সাধারণত, এই কাজটা আমি করতে পারতেছি না, এখন করি মাত্র 200-300। 25 মিনিট টাইমে দেওয়ার পরে আবার দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা বসে থাকতে হয়। বিদ্যুৎ চালিত মেশিনের মাধ্যমে তৈরি ক্র্যাশ চামড়াকে গ্যাস চালিত মেশিনে ফিনিশড করেন উদ্যোক্তারা। সময় মতো তা করতে না পারায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত পাকিস্তানে। উৎপাদনে ধীরগতি দুশ্চিন্তা বাড়িয়েছে শ্রমিকদের বেতন মজুরি পরিশোধেও। গ্যাস না থাকার কারণে আমার ডায়ের কাজ করতে পারতেছি না, বায়ার ধরে রাখতে পারতেছি না আমি। তখন বায়াররা ও তো ফ্যাক্টরি বন্ধ রাখবে না, ও তখন দেখাচ্ছে ইন্ডিয়া চলে যাচ্ছে ম্যাক্সিমাম বায়ার, ইন্ডিয়া পাকিস্তান ওই দেশে মুভমেন্ট করতেছে। ওয়ার্কারকে প্রতি মাসে স্যালারি দেওয়া বা আনুষঙ্গিক যে কস্টগুলো সেটা আমি সার্ভ করতে পারতেছি না। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ বলছে চামড়া প্রক্রিয়াজাতকরণের 50% কাজ গ্যাস নির্ভর, অথচ গ্যাস মিলছে চাহিদার মাত্র 10 থেকে 15%। এমন অবস্থা চলমান থাকলে রপ্তানির লক্ষ্য পূরণ হবে না বলে হিসাব সংগঠনটির। 50% আমাদের যে মেশিনারিজ আছে এখানে আমাদের গ্যাসের ব্যবহার অনিবার্য, আর বাকি 50% আমরা বিদ্যুৎ দিয়ে চালাইতে পারি। আমাদের যে লক্ষ্যমাত্রা রপ্তানির সেটা কিন্তু দারুণভাবে ব্যাহত হবে এই গ্যাস সংকটের কারণে। বর্তমানে চামড়া শিল্প থেকে বার্ষিক আয় $1 বিলিয়ন ঘুরপাক করলেও 2030 সালের মধ্যে এই খাত থেকে 10 বিলিয়ন আয় করতে চায় সরকার। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর অকার্যকর সিইটিপিকে এই পরিকল্পনার পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, সাভার। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সকালে বাকেরগঞ্জের দুধমৌলু গ্রামের বাড়ির সামনে দড়িতে দাঁড়িয়েছিলেন হনুফা বেগম ও নাতি ফাহিম। এ সময় ঘরের বেড়ার সঙ্গে দড়িতে ঝুলতে থাকা চিপসের একটি প্যাকেট ও তার নিচে নতুন ব্যাগ দেখতে পায় তারা। কিন্তু হঠাৎই ফাহিমের খালা ইতি পা পিছলে ওই ব্যাগের উপর পড়লে বিস্ফোরণ ঘটায়। এতে 3 জনই দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন স্বজনরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আছেন সহকর্মী অপূর্ব অপু, যাচ্ছি তার কাছে। অপু, সেখানকার সবশেষ খবরাখবর একটু আমাদের জানাবেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সেই দগ্ধ হওয়া ব্যক্তিদের খবরাখবর একটু আমাদের জানাবেন অপু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে এই মুহূর্তে 3 জন বোমা সাদৃশ্য বিস্ফোরণে 3 জন দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। তারা যেমনটি জানিয়েছেন যে আজকে সকাল 6:30-7টার দিকে এই ঘটনাটি ঘটে এবং সেখানে তারা বলছেন যে সকালবেলাতে তারা প্রতিদিনকার মতনই বের হয়। তাদের এখানে যে একই পরিবারের 3 জন আহত হয়েছেন, সেই 3 জনের মধ্যে যে নাতি ফাহিম রয়েছে, সেই ফাহিম ব্যায়াম করবার জন্য, নাতিকে ব্যায়াম করবার জন্য নানি এবং তার খালা সকালবেলাতে তারা এখানে আজকে বাহিরে যখন ঘরের বাহিরের সামনে নামে তখন 2টি পটেটো চিপসের প্যাকেট দেখে। সেখানে সেই পটেটো চিপসের প্যাকেটই যখন দেখতে যায় তখন হঠাৎ করেই সেটি বিস্ফোরণ হয়ে যায়। কে বা কারা সেই পটেটো চিপসের প্যাকেট রেখেছে তারা আসলে সেটি জানে না এবং পুলিশও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য সেইভাবে তারা বলেছেন যে বিষয়টি তারা খতিয়ে দেখছে, কি হয়েছে, কীভাবে হয়েছে তারা সেটি খতিয়ে দেখছে। ঘটনাস্থল এই মুহূর্তে তারা ঘিরে রেখেছে। রাজধানী ঢাকা থেকে বোমা ডিসপোজালের বিশেষজ্ঞ টিম ঢাকা থেকে রওনা হয়েছে বলে তারা পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেটি আসলে পর বিস্তারিতভাবে তারা তথ্য জানাবে। আসলে এই ঘটনাটি হঠাৎ করেই ঘটেছে। এটি একটি মধ্যবিত্ত পরিবার, একটি একদম খেটে খাওয়া ছাপোষা সাধারণ পরিবার। তাদের এই পরিবারে কিভাবে আজকের এই ঘটনাটি ঘটলো এখন পর্যন্ত আসলে কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। একই পরিবারে 3 জন বোমা সাদৃশ্য বস্তুতে বিস্ফোরণের ঘটনায় এখানে দগ্ধ হয়েছে। কে করেছে, কারা করেছে, এই গোটা ঘটনাটাই পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। সবশেষ এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জনই চিকিৎসাধীন রয়েছে। আমার কাছে আপাতত সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হওয়া দগ্ধ ব্যক্তিদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। এবার অন্য প্রসঙ্গ। 2015 সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলায় অভিযুক্ত যুবলীগের নেতা হান্নান মিয়াকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার
তরপুর চন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় হান্নানকে। 2015 সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। 2024 সালের 23 নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 2 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ফজলুল করিম নামের এক ব্যক্তি। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগে অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যেমন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে, তেমনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেবা নিতে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। নামজারি, খাজনা কিংবা পর্চা, যে কোনো সেবার জন্যই গুনতে হতো অতিরিক্ত টাকা। এসব অনিয়মের খবরে সোমবার আকস্মিক অভিযানে যান গাজীপুরের জেলা প্রশাসক। অভিযানে সেবাগ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগ এবং নথিপত্রে নানা অসঙ্গতি চোখে পড়ে জেলা প্রশাসকের। অনিয়ম ও হয়রানির প্রাথমিক সত্যতাও পান তিনি। সাময়িক অব্যাহতি দেয়া হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সাইফুল ইসলাম খান ও আব্দুল হালিম সহ 4 জনকে। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে। সাময়িক অব্যাহতি দেয়া হলেও তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে জেলা প্রশাসকের এই আকস্মিক অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত অভিযান চালানোর দাবি তাদের। কাজ করতে আসলে অনেকেই এই কাজের জন্য টাকা পয়সা লেনদেন চায়। আমাদের সেবাটা তারা সুষ্ঠুভাবে অনেক সময় দেয় না, নানান ধরনের তাল বাহানা করে। পরে শফিপুরে আরেকটি ভূমি অফিস পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির কারখানা। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে 10 বছর ধরে মাদক কারবার করে আসছিল কেরানীগঞ্জের নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। শুধু তাই নয়, মেশিন কাঁচামাল সরবরাহ করে ডিলারও নিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। অবশেষে এক ডিলারকে গ্রেফতারের পর ধরা পড়ে মূল হোতা নাসিরও। বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামাল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কেমিক্যাল ব্যবসার আড়ালে মাদক কারবার। ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা পূর্বপাড়ার মদিনা কমপ্লেক্সের 2য় তলায় নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে র্যাবের অভিযান। কক্ষে ঢুকতেই অবাক বনে যান র্যাব সদস্যরা। মেশিনে তৈরি হচ্ছে ইয়াবা। নেশাদ্রব্য তৈরির কাঁচামালে পরিপূর্ণ। উদ্ধার হয় বিপুল পরিমাণ উপকরণ ও ইয়াবা। ইয়াবার কারখানার খবরে আকাশ থেকে পড়েন মার্কেটের ব্যবসায়ীরা। রঙের ব্যবসা জানলেও নাসির কেমিক্যালে যে ইয়াবা তৈরি হয় তা কেউই বিশ্বাস করতে পারছিলেন না। আমরা জানি যে রঙের গোডাউন, হ্যাঁ অফিস, নিচে হলো গোডাউন রঙের, বুঝছেন? তো আমরা জানি অফিস, ভিতরে তো আমরা কখনো যেতাম না, কখনো আমাকে ঢুকতেও দিত না। এটা তো আমার অবাক লাগতেছে যে ওরা মানে এই চোখের সামনে এরকম করে আমরা জানিই না। জানলে তো আমরা আগে মনোগণকে পিঠে আগে পুলিশে দিতাম। এর আগে মোহাম্মদপুরের বসিলায় ফ্ল্যাটে অভিযান চালিয়ে আটক করা হয় ফয়সাল নামের এক মাদক কারবারিকে। ওই ফ্ল্যাটে তল্লাশিতে মেলে আরেকটি ইয়াবা তৈরির মেশিন ও বিপুল কাঁচামাল। ফয়সালের তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। র্যাব বলছে কেরানীগঞ্জে কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবার কারবার পরিচালনা করছে নাসির। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজে ইয়াবা তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেয় সে। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত। এখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইয়াবা তো একটা কেমিক্যাল, তো কেমিক্যাল ভেরি সিম্পল। কেউ কোনো প্রশ্ন করেনি, আমরা প্রশ্ন করেছি। দেশে ইয়াবা তৈরিতে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 13 বছর ধরে টেন্ডার না হওয়ায় 2টি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের মেডিকেল অক্সিজেন চেইন। 100 কোটি টাকার মেশিনে অচল ফেলে রেখে বেসরকারি 2 কোম্পানি থেকে মাসে কোটি কোটি টাকার অক্সিজেন কিনছেন সরকারি হাসপাতালগুলো। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলে লাভবান হয় এই বেসরকারি কোম্পানিগুলো।
কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। সোহেল কোরেশের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানে আজ দেখুন শেষ পর্ব। এটি একটি সরকারি অক্সিজেন প্ল্যান্ট, তবে আসলে এটি কোনো প্ল্যান্ট নাকি বাসা সেটা দেখে বোঝার উপায় নেই, কারণ এই প্ল্যান্টকে নিজের বাড়ি বানিয়ে ব্যবহার করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক কর্মচারী। বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে ভেতরেই সংসার পেতেছেন জসিম। সময় টেলিভিশনের লোকজন আসছিল স্যার, আমি যেখানে থাকি স্যার অক্সিজেন প্ল্যান্টের যেটা আপনি যদি দেখতে চান অসুবিধা না, ক্যামেরা একটু বন্ধ করে দেখতে। প্ল্যান্টের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল বিছানা বালিশ সহ একাধিক মানুষের আবাসস্থল। অকপটেই স্বীকার করলেন ইচ্ছে করেই বন্ধ রাখা হয় সরকারি এই অক্সিজেন প্ল্যান্ট মেশিন। 500 উৎপাদন ক্ষমতা, আর ওনার হলো আমাদের লাগে হলো প্রায় 600 বা 800 এরকম। 1 মিনিটে এখন কি কারণে এটা চালান না চালাই, সপ্তাহে 1 দিন 2 দিন করে চালাইতে বলছে স্যার, বলছে 2 দিন চলাবার তুমি, যে 2 দিন আমি চালাই সেই 2 দিন ওইটাকে আমি স্টপ করে রাখি, লিকুইডটা ইউজ করি। প্রত্যেকদিন চালান না কেন? প্রত্যেকদিন চলাইলে আসলে আমার তো ঘাটতি তো ওরকম না, আমার তো লিকুইড আছে। সময়ের অনুসন্ধান বলছে 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের 99টি অক্সিজেন প্ল্যান্টের 70টি এখন অচল হয়ে পড়ে আছে। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে বছরের পর বছর বন্ধ এই প্ল্যান্টগুলো। কোয়ালিটি একই রকমের হলে তো মানে হাসপাতাল চলার কথা, তাহলে তো এই ভাইয়ের কোশ্চেন তো যুক্তি। সচল আছে কিন্তু আমাদের রানিং নাই আর কি। এমনি চালাইছিলাম আমরা, রানিং আছে কিন্তু আমরা এটা দিয়ে মানে দেই না, কারণ এটা তো আমাদের এখন দেখা গেল লিকুইড আমরা লিন্ডারটা দিচ্ছি। বছরে প্রায় 8 কোটি টাকার অক্সিজেন বাইরে থেকে কিনতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। বাকি সরকারি হাসপাতালগুলোর এই খরচ বছরে 4 থেকে 5 কোটি টাকা। ওয়ার্ল্ডে এত ভালো রিপোর্ট এদের, এই জেনারেটরগুলো নষ্ট হয় রাখা হয়েছে এতদিন ধরে চলতো, তাহলে তো সরকার এতগুলো টাকা পাইতে যেত। আদালতের এক মামলার বদৌলতে 13 বছর ধরে বন্ধ মেডিকেল অক্সিজেন টেন্ডার, যার সুযোগে 2 কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেন চেইন। মামলার কারণে হচ্ছে টেন্ডার প্রক্রিয়ার প্রতি স্থগিত রয়েছে। 20 সালের পরে আর কোনো শুনানি হয় না। তারাও চাচ্ছে যে মামলার কোনো নিষ্পত্তি না আসুক, তাই আর কেউ ঢুকতে পারতেছে না। কেন সিএমএসডি হাইকোর্টে গেল না, আপিল করলো না? সেন্ট্রালিস্ট ওই হাসপাতালগুলোর রিকুইজিশনটা সিএমএসডি তখন এই 2টা সাপ্লায়ারকে দেয় যে তুমি এখানে মাল দাও, তুমি এখানে মাল দাও। কেন্দ্রীয় ঔষধাগার বলছে ভয়ে নতুন করে টেন্ডার আহ্বান করছে না কেউ। কেন টেন্ডার বন্ধ রয়েছে সেটি খতিয়ে দেখা হবে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্ল্যান্ট বন্ধ থাকার পেছনে কোনো চক্র কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 2টা কোম্পানি সম্ভবত টোটাল লিকুইড অক্সিজেনটা সাপ্লাই দেয়, তো সেটা কেন? অক্সিজেন ওপেন টেন্ডারের মাধ্যমে যদি কেনা যায়, তাহলে যদি সরকারের অর্থনৈতিক সাশ্রয় হয়, তাহলে আমি তো মনে করি ডেফিনেটলি সরকার এই পথেই হাঁটবে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলেই বেশি লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। এগুলো বন্ধ করে রাখলে ডেফিনেটলি যেখান থেকে আমাকে অক্সিজেন আনতে হবে তারা লাভবান হবে। এই সিন্ডিকেশনটা কারা, যে আমার জিনিস যেটা আছে সেটাকে তৈরি না করে বাইরে থেকে করছে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় সরকারের হাত দেওয়া উচিত। সরকারি এই প্ল্যানগুলো সচল থাকলে বেঁচে যেত সরকারের কোটি টাকার অর্থ অপচয়। অক্সিজেনের অভাবে যেন কারো মৃত্যু না হয় সেটা নিশ্চিত করতেই বসানো হয়েছিল এই প্ল্যানগুলো, কিন্তু বছরের পর বছর অচল হয়ে পড়ে থাকায় একদিকে যেমন বেড়েছে সরকারি খরচ, অন্যদিকে অপচয় হচ্ছে জনগণের শত কোটি টাকার বিনিয়োগ। প্রশ্ন হচ্ছে এই প্ল্যানগুলো আর কবে সচল হবে? অচল হয়ে পড়ে থাকার দায়ভারই বা কে নেবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত এই আদেশ দেন। 14 সেপ্টেম্বর থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মতিউর রহমান আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করেন বিচারক। 2024 সালের কোরবানি ঈদের সময় তার ছেলের 15 লাখ টাকা দামের ছাগল কেনা নিয়ে শুরু হয় সমালোচনা। পরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। এবার গ্রেফতার হলো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগী দিদার, আফসার সহ 5 জন। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল,
একটি এলজি, 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার 5 জনের সঙ্গে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রায় 2 মাস পর 2 আগস্ট নগরীর সীতাকুণ্ডে চেকপোস্ট বসিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলার স্কোয়াড দিদার ও আফসারকে। তারা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামি। দুজনের কাছ থেকে উদ্ধার হয় বিদেশি পিস্তল ও বুলেট। তাদের বিরুদ্ধে 16টির বেশি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রায়হানের সঙ্গে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী ডেভিড ইমন ও বিদেশে আত্মগোপনে থাকা বড় সাজ্জাদ সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরীতে যেগুলো ঘটনা ঘটেছে সবই মোটামুটি এরা একই সাথে, ওই ডেভিড ইমন, রায়হান, এরা হচ্ছে এক একটা পার্ট এক একজন দেখে, কিন্তু যখন মূল কাজ যখন করতে যায় তখন একসাথেই করে। এর আগে হাটহাজারীতে নুরুল আজিম হত্যা মামলায় 13 জুলাই গোয়েন্দা পুলিশের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। দিদার মাত্র 5 থেকে 10,000 টাকার জন্য মানুষ হত্যা করে। তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো তাই এই দুইজনকে আমরা পাওয়ার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল, সে এবং এই যে মোর্শেদ ওরফে আকিল, এই যে এলজি যেটা আছে এটাতে গুলি করেছিল, এই সেম এলজি সে কিন্তু নিজের তার দেখানোর মতো কিন্তু আমরা উদ্ধার করেছি। এছাড়া গত 30 জুলাই জোরারগঞ্জে নাজিমকে কুপিয়ে হত্যা চেষ্টায় 2 আসামি বোরহান ও জনিকেও বিদেশি পিস্তল ও 9 রাউন্ড গুলি সহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রতিটি ঘটনার সঙ্গে ডেভিডের সম্পৃক্ততা আছে বলে জানায় পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। আমরা যাচ্ছি তার সাথে। নিশাত, গেল কয়েকদিন ধরেই তিস্তায় অব্যাহত ভাঙ্গন হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিরবাড়ি গ্রামে, এবং এখানে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙ্গন চলছে। এবং গেল কয়েকদিনে আমরা দেখছি যে আবাদি জমির পাশাপাশি যেসব বসত বাড়ি ছিল সেগুলো কিন্তু স্থানীয় মানুষজন সরিয়ে নিয়েছে এবং তারা এখানকার যে সরকারি যে বাঁধ সেই বাঁধে তারা আশ্রয় নিয়েছেন। এরকম অব্যাহত ভাঙ্গন তিস্তার বিভিন্ন পয়েন্টে হচ্ছে এবং স্থানীয়রা যেটি বলছেন যে তিস্তা মূলত সমন্বিত সংস্কারের অভাবেই প্রতি বছরে এইভাবে ভাঙছে এবং তাদের যে আবাদি জমি, বসত ভিটা, গবাদি পশু সবকিছু নিয়ে তারা এক ধরনের বিপাকে রয়েছেন। এবং আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বালুর বস্তা দিয়ে সেই ভাঙন রোধ করবার চেষ্টা করছে, কিন্তু সেটি আদতে কোনো কাজে আসছে না। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে, তিস্তার বাংলাদেশ অংশে যে 115 কিলোমিটার রয়েছে সেই 115 কিলোমিটার অংশে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম তীব্র ভাঙন দেখা দিয়েছে। এবং স্থানীয়রা যেটা বলছেন, নদীপাড়ের মানুষ তারা বলছেন যে পানি কমার সাথে সাথে এই ভাঙন আরো তীব্র হবে। এবং আমি যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে বলা যায় যে গেল 3 থেকে 4 দিনের মধ্যে 1 কিলোমিটারের বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এবং যারা এখানে বসতবাড়ি করেছিলেন তাদের এক ধরনের আমরা আকুতি লক্ষ্য করছি যে তিস্তা সংস্কার করবার অভাবে এবং তিস্তার যে প্রয়োজনীয় যে বাঁধ কিংবা যে ভাঙন পূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে কাজ না করবার কারণেই এই ভাঙনে প্রতি বছরই তিস্তা পাড়ের মানুষ নিঃস্ব হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছর তিস্তার এই ভাঙন প্লাবনে প্রায় কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন এই অঞ্চলের মানুষ। এবং বলা যায় যে এক ধরনের তিস্তার ভাঙনের সাথে যুদ্ধ করেই এই নদী পাড়ের মানুষ বসবাস করে আসছেন। আজকে আমরা যে জায়গাটিতে দেখছি মিরবাগ গ্রাম, এই বলা যায় যে আর 1 থেকে 2 দিনের মধ্যে এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে এখানে প্রায় 1000 বসত বাড়ি রয়েছে, সেই বসত বাড়ি কিন্তু চরম হুমকিতে পড়বে। এবং এই বসতবাড়ির পরেই যে তিস্তা নদী রক্ষা বাঁধ সেটি রয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এই ভাঙন রোধে যদি এখনই পদক্ষেপ নেওয়া না যায়, এখানকার যে 1000 পরিবার রয়েছে সেটি কিন্তু আগামী 3-4 দিনের মধ্যেই ভাঙন ঝুঁকিতে পড়বে। সবকিছু মিলে তিস্তার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে এবং স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে তিস্তার পাড় থেকে। রংপুর থেকে নদী ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। এবার বাণিজ্যের খবর। মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস সৃষ্টি করতে কমানো হয়েছে নীতি সুদের হার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের সুদের হার কমানোর ফলে শিল্প খাতে ঋণ প্রবাহ বাড়বে, উৎপাদনে গতিশীলতা ফেরাবে নতুন কর্মসংস্থান। তবে বিনিয়োগে বাধা কাটানোর এই উদ্যোগে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি মূল্য ও নিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানের রিপোর্ট।
গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.04%। মে মাসে কিছুটা বেড়ে দাঁড়ায় 9.42%। জুনে সামান্য কমে 9.16% নেমে আসে। সব মিলে 2025-26 অর্থবছরে গড়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.68%। মূল্যস্ফীতি সামাল দিতে প্রায় 2 বছর নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ভাটা পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, স্থবির হয়ে পড়ে কর্মসংস্থান, 4% নেমেছে জিডিপি প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত 2026 সালের প্রথম প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণার 1 মাস না পেরোতেই মূল্যস্ফীতির সাথে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দিয়ে নীতি সুদের হারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই শিথিলতা আবারও মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, বিনিয়োগ ও কর্মসংস্থানের নিশ্চয়তা মূল্যস্ফীতির চাবুক সহনীয় করবে। কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, মানুষের ইনকাম বৃদ্ধি করতে না পারি, কিন্তু ইনফ্লেশন যদি বাড়তে থাকে তবে মানুষের উপর ডবল একটা ইম্প্যাক্ট হয়। একে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, 2 নম্বর আমার ইনকাম কমে গেছে। তো প্রথমে ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হলে আগে মানুষের কর্মসংস্থান, মানুষের পকেটে টাকা দিতে হবে। তবে ঋণের সুদের হারে বাধা কাটলেও বৈশ্বিক অস্থিরতা, জ্বালানির নিরাপত্তা ও সম্ভাব্য উচ্চ মূল্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন যদি ভালো হয়, যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটে, তবে আশা করি জ্বালানি তেলের মূল্য বা সিএনজি গ্যাস কমে আসবে এবং আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো, এগুলো আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং কলকারখানাগুলোকে তাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ করতে পারবে। বন্ধ কারখানা চালু ও বিনিয়োগের সব ধরনের বাধা কাটানোর উদ্দেশ্যে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় মনিটরি পলিসি সভায়, জানায় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। উদ্বোধন হলো ইসলামী মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের। সকালে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ইনস্টিটিউটের উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা প্রধান জানান, ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তি উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে, এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি এবং এটা 2030-এর মধ্যে। রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তার জন্য 2,52,লাখ,50,000 অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব শুল্ক, বহু সাংস্কৃতিক বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এর সহায়তার ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়া সফর সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সরঞ্জাম ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এবার দেশের বাইরের খবর। ইউরোপ ও যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। গ্রিসে আগুন নেভাতে গিয়ে মাঝ আকাশে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু নিহত হয়েছেন। স্পেন ও ফ্রান্সে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শত শত বাড়িঘর পুড়ে গেছে। ইউরোপ জুড়ে চলমান দাবানলের ভয়াবহতার মধ্যেই গ্রিসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2টি অগ্নি নির্বাপনকারী হেলিকপ্টার। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। এদিকে আগুন ক্রমেই গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এথেন্স সংলগ্ন আটিকা অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। প্রবল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্পেটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি। উত্তরাঞ্চলের লিওন প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় 11,000 হেক্টর বনভূমি পুড়ে যাওয়ার পর জামোরার 14টি শহরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের ভার অঞ্চলে নিয়ন্ত্রণে আসা দাবানল আবারও ছড়িয়ে পড়ায় প্রায় 2,500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন অঞ্চলের দাবানলে শত শত বাড়িঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে 9 শতাধিক কর্মী কাজ করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। 2.5 লাখ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। অন্যদিকে নেভাডার নিউপাস দাবানল 30,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার খেলার খবর। অস্ট্রেলিয়া পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের একাংশ। ডারউইনে মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে শান্ত বাহিনী। এদিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সময়টা পার করেছেন ক্রিকেটাররা। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডারউইন। 2 ধাপে ক্রিকেটাররা গেছেন ক্যাঙ্গারুর দেশে। 7 জন এখনও না পৌঁছালেও বাকিরা একদিনের বিশ্রাম শেষে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। মারারা ক্রিকেট গ্রাউন্ডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রথম দিনটা ভালোই কেটেছে টাইগারদের। আবহাওয়ার তারতম্য থাকলেও তা অনেকটাই মানানসই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। দিনে সর্বোচ্চ 32 ডিগ্রির মতো তাপমাত্রা থাকলেও রাতে তা কমে যায় 20 থেকে 22 ডিগ্রিতে। তবে আবহাওয়ার চেয়েও মারারার উইকেট নিয়েই বেশি আগ্রহী ছিল বাংলাদেশ দল। বাতাসের আগে নাকি গতি আর বাউন্স দিয়ে এখানে প্রতিপক্ষকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। তাই তো হালকা স্ট্রেচিং এবং শরীর গরমের পরই নেট সেশনে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত, সাদমান, মুশফিকরা। পুরো অনুশীলন সেশন দেখভাল করেছেন হেড কোচ ফিল সিমন্স। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিয়েছেন শিষ্যদের। নেটে থ্রোয়ারের ভূমিকায় দেখা গেছে ব্যাটিং কোচ আশরাফুল এবং টিম ম্যানেজার নাফিস ইকবালকে। এই দলে একমাত্র আশরাফুলেরই আছে ডারউইনে ম্যাচ খেলার অভিজ্ঞতা। নেটে পেসারদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন স্পিনাররা। দলের সঙ্গে থাকা মিরাজ তাইজুলদের নিয়ে আলাদা করে কাজ করেছেন স্পিন মায়াস্ত্র মুস্তাক আহমেদ। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি ছড়ল তাইজুলের কণ্ঠে। আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। তো খুব ভালো হয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা পৌঁছালে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত মমিনুলদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল, বললেন মির্জা ফখরুল। বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদ মোকাবেলায় সতর্ক সরকার। বেনজিরের একাধিক পাসপোর্ট থাকার ধারণা। এবং গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত। আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পেলেন জেলা প্রশাসক। নেওয়া হবে আইনি ব্যবস্থাও। এই ছিল দুপুরের সময় এখনকার আয়োজন। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সবাই।